ভাই বোনেরা, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, আবু সাইদ, জাহাঙ্গীর আলম গোলক, জেসমিন আক্তার সহ যারা নেতৃবৃন্দ এখানে আছেন, রমজান আলী, আমি সবাইকে, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন এবং বিভিন্ন সংস্থার, সরকারি সংস্থার কর্মকর্তাগণ আছেন, আমরা এখানে যে সমাবেশ হয়েছে, এই সমাবেশ একটি শ্রমিক সমাবেশ। এই সমাবেশে আমাদের আগে যে নেতৃবৃন্দ বলেছে, তারা বিশেষভাবে নারায়ণগঞ্জের এই ক্রনি এবং অবন্তী এবং জনি টেক্সটাইলের শ্রমিক কর্মচারীদের যে বেতন বোনাস নিয়ে যে আজকে এইভাবে অসহায়ের মতো ঝুলিয়ে রাখা হয়েছে, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় 15 তারিখ, 15 তারিখ নয় 20 তারিখ, 20 তারিখ নয় আবার 2 তারিখ, এইভাবে করে 1 মাসের বেতন আরেক মাসে, আরেক মাসের বেতন 3 মাসে, 3 মাসের বেতন কোন মাসে তাও শ্রমিক জানে না কোন মাসের বেতন পরিশোধ করা হয়। অনেক স্টাফ 5-6 মাস হয়ে গেছে, তাদের বেতন হয় নাই। আমার কথা হচ্ছে, একটা বাংলাদেশের যে কলকারখানার মালিকরা আছেন, যেই হন, আপনাকে কিন্তু বাংলাদেশে একটা শ্রম আইন আছে। এই শ্রম আইন শুধু শ্রমিকরা পালন করবে আর মালিকরা পালন করবে না, এটা হতে পারে না। আমাদের কাজ না করলে তো বেতন দেওয়া হয় না, আমাদের তো সপ্তাহে 1 দিন ছুটি দেওয়া হয়। আমরা তো, সরকার তো সপ্তাহে 2 দিন ছুটি পায় সরকারি কর্মচারীরা, তাহলে আমরা কেন 1 দিন ছুটি কাটাবো? কারণ আইনে আছে সাপ্তাহিক ছুটি 1 দিন আর 8 ঘন্টা ডিউটি। আমরা তো 4 ঘন্টা ডিউটি করে চলে যাই না। আমরা তো বেতন মাসে 1 বার চাই, মাসে 3 বার তো বেতন চাই না। তাহলে আমরা চাই আমাদের কাজ যেদিন আমাদের চাকরি থেকে বিদায় করে দেওয়া হবে, এদিন শ্রম আইনে উল্লেখ করা আছে, প্রতিটা কর্ম বছরের জন্য একজন শ্রমিক যদি 1 বছর কাজ করে তাহলে একটা বেসিক পাবে, 10 বছর কাজ করলে সে প্রাপ্য 10টা বেসিক তাকে দিতে হবে। অনেক মালিক আছেন, শ্রমিক ছাঁটাই করে দেয়, শ্রমিককে বের করে দেয়, কারখানা বন্ধ করে দেয়। কারখানা বন্ধ করার প্রয়োজন হলে করবেন, শ্রমিক ছাঁটাই হলে তাও করবেন। কিন্তু আমাদের একটি কথা আছে, যদি বিবাহ করে, স্বামী যদি স্ত্রীকে বিবাহ করে যদি তালাক দেয়, তাহলে কিন্তু কাবিননামার টাকাটা দিয়ে দিতে হবে, নাকি? তাহলে আপনি যে মালিকের হন, জনির মালিক হন আর কোণের মালিক হন আর তেনার মালিক হন, যেই মালিকের হন, যদি বিবাহ করলে তার স্ত্রীর কাবিননামার টাকা পরিশোধ করতে হয়, তাহলে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী আমাদের শ্রমিককে যখন কারখানা থেকে আপনি বিদায় করবেন, তার শ্রম আইন অনুযায়ী প্রত্যেকটা টাকা পরিশোধ করতে হবে। আরেকটা কথা হচ্ছে, অনেক মালিক একটু স্বপ্ন দেখে নাটক করে, একটা অভ্যাস হয়ে গেছে। সিনেমা দেখবেন, একবার যে সিনেমা হয়ে যায় পরে কিন্তু মানুষ ওই সিনেমাটা দেখতে চায় না। সেই সিনেমা লোকদের একতারা বন্ধ করে দিয়া তারপরে বেতন ছেড়ে দেব, লম্বা 1 মাসের বেতন 3 মাসে দেবো, ভেঙে দেব। কিছু শ্রমিক মনে করবে যে আর কি করবো, অন্য কারখানায় চলে যাই, দেশে চলে যাই, গ্রামে চলে যাই, মুদির দোকান করবো, ভ্যান গাড়ি চালাবো, পানের দোকান করবো, ভাইয়ের সাথে গিয়ে কাজ করবো, আর এই কারখানায় কাজ করবো না, বেতন নিতে আসবো না। এটাই হয়তো মালিকরা চায়। আর যারা ধৈর্য ধরা থাকে, যারা একটু তেজি সংগঠন করে, তারা হয়তো আমাদের সাথে আসে। মালিক চাচ্ছে যে এইভাবে একভাবে মানে ঘুরে 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 শ্রমিক চলে যাবে, তখন আর আইনের যে প্রাপ্য পাওনা প্রতি কর্মবর্ষের জন্য একটা করে যে সার্ভিস বেনিফিট, এটা মেরে দেওয়ার জন্য, এটা না দেওয়ার জন্য, এটা হচ্ছে মালিকের দ্বিতীয় সিনেমা। কারণ আগে সিনেমা দেখে বলেছেন, শ্রমিক বুঝে গেছে আপনার সিনেমাগুলো কি, অতএব নতুন করে আর আমাদের সিনেমা দেখতে আসেন না। কি বলেন, ঠিক আছে নাকি? আমি আরেকটা প্রসঙ্গে আলোচনা করি। তো নেতৃবৃন্দ বলেছে যে 10 তারিখের মধ্যে বেতন দিয়ে দিবে এবং 15 তারিখে জনি টেক্সটাইলের বেতন দিবে। এই 10 তারিখে যদি বেতন না দেয়, তাহলে এর আগে হয়তো একবার হয়েছে, আরেকবার হবে, এই মালিকের বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। এবং তা না, শ্রমের আইন অনুযায়ী, আপনার লেবার কোডের সিদ্ধান্ত অনুযায়ী মালিকের সম্পত্তি বিক্রি করে প্রয়োজনে মালিককে অ্যারেস্ট করে গ্রেফতার করে শ্রমিকের বেতন পরিশোধ করে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি, তার নাম হইল আশুলিয়ায়, তেজগাঁয় আছে, গাজীপুরে আছে, চিটাগাং আছে, তার নাম নাসা গ্রুপ। নাম শুনছেন আপনারা নাকি? এই নাসা গ্রুপের মালিকের নাম হলো নজরুল ইসলাম।
দেখবেন এত বড় পাকনা পাকনা দাড়ি, একেবারে কি পরহেজগার গাড়ি, দাড়ি মনে হয় বরফের চেয়েও সাদা, একেবারে আপনার সাদা রঙের চেয়ে সাদা দাড়ি, দাড়ির মধ্যে যে কত রকমের কিছু দেয়। এই নজরুল ইসলাম সে হলো নাসা গ্রুপের চেয়ারম্যান এবং সে হচ্ছে বাংলাদেশের যত ব্যাংক আছে এই ব্যাংক মালিক সমিতির সে হলো সভাপতি, অর্থাৎ ব্যাংক মালিক সমিতির সে হলো হেডমাস্টার। সে নিজে এই বাংলাদেশের এক্সিম ব্যাংক থেকে এই গত স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগিতায় তার দলের ছিল সে, এই কারণে 21,000 কোটি টাকা বাংলাদেশ থেকে ঋণের নামে বিদেশে পাচার করে দিছে। আর কি করে আমাদের বাংলাদেশে একটা কথা আপনারা শোনেন, আমাদের নেতারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, এই যে বিদেশে টাকা পাচার হয়, অর্থাৎ আমাদের দেশের 16 কোটি মানুষের জন্য প্রতি বছর যে বাজেট, জাতীয় বাজেট, এই বাজেট হচ্ছে 8 লাখ কোটি টাকা। আর ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে 70 লাখ কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশে একটা এরকম 10 বছর বাংলাদেশের মানুষ বিনা কাজে, বিনা পয়সায়, বিনা ইচ্ছে খাইতে পারবো বৈশা বৈশা, এরকম 8 বছরের যে বাজেট বাংলাদেশের 16 কোটি মানুষের 10 বছরের বাজেট, এই বাজেটের টাকা মাত্র 500 লোক বিদেশে পাচার করে দিচ্ছে। সেখানে এরা হচ্ছে ব্যাংকের টাকা আত্মসাৎকারী। কিভাবে পাচার করে? আর এই পাচার করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে পোস্ট অফিস, হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস এর মালিক। এখান থেকে টাকা পাচার করতে খুব সুবিধা হয়। কেমনে হয়? ধরেন বিদেশ থেকে $1 লাখ একটা অর্ডার আসলে আমাদের মালিকরা কি করে? নিজের টাকায় কিন্তু এই গার্মেন্টস তৈরি করে না, শ্রমিকের বেতন দেয় না, 1 টাকাও দেয় না। ওই যে বেতনটা বিদেশ থেকে যে এলসির মাধ্যমে যে টাকাটা আসে, তার যে ব্যাংকে আসে, যেই ব্যাংকে আসে ওই ব্যাংক থেকে সে একটা দরখাস্ত দেয়, এলসি জমা দেয় যে আমার এই কাজগুলো করতে হবে, এত টাকা আমার কাছে নাই, 60% টাকা আমাকে নগদ দিতে হবে। ওই 60% টাকা নিয়ে সে কিন্তু গার্মেন্টস গুলো তৈরি করে এবং যখন এক্সপোর্ট করে তখন বাকি 40% টাকা সে নিয়ে নেয়। এইভাবে $1 লাখ সে নিয়ে নিল। কিন্তু এটা তো নিয়ম, এটা তো ব্যবসা। এরা করে কি? এইভাবে তো টাকা নেই, আরেকটা ভুয়া অ্যাকাউন্ট করে ব্যাংকের মধ্যে। এই অ্যাকাউন্টের মধ্যে ডিজিএম, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, চেয়ারম্যান এবং লোকাল ম্যানেজার সবগুলো একটা চক্র করে দিল। আরেকটা ভুয়া অ্যাকাউন্ট, ডামি অ্যাকাউন্ট যাকে বলে, এই ডামি অ্যাকাউন্ট করে তোলা। ওইখান থেকে তার আগে যেই মালিক টাকা নিবে ব্যাংকের থেকে চুরি করব, ওই চোরে আগে দরজাটা বানায় রাখে। সে কি করে? তার মনে করেন 50 কোটি টাকার একটা সম্পত্তি আছে, জায়গা আছে, একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটারে সে ব্যাংকের মধ্যে ওই তার যে অনুগত যে সমস্ত লোকজন আছে দুর্নীতিবাজ, 50 কোটি টাকার সম্পত্তিটারে 10,000 কোটি টাকা বানায় দেয়। 10,000 কোটি টাকা বানাই দিলে এবার সে বলে আমি ব্যাংকের মধ্যে 10,000 কোটি টাকার সম্পত্তি রাখছি। এখন ভুয়া যে ডামি অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্ট করার পরে সে ব্যাংকে আরেকটা দরখাস্ত দেয় যে ভাই আমার আরো টাকা দরকার, ওইখানে আমার 10,000 কোটি টাকা দিতে হইব। তখন ব্যাংক মালিক ম্যানেজার বলে 10,000 কোটি টাকা কোথা থেকে দেবো, আপনি তো এই টাকা পাইবেন না। তখন উপরের ব্যাংকের যে ডিজিএম হাইয়ার যে অফিসার আছে, একদিকে ফোন দেয়, সে বলে এই লোকের তো 10,000 কোটি টাকা। আজানটার পরে আমার বক্তব্য শেষ করবো খুবই সংক্ষেপে। আমি যে কথাটি বলতেছিলাম, দেখেন কিভাবে চুরিটা করে। এইভাবে সে একটা ভুয়া অ্যাকাউন্ট করে এবং যেটা 50 কোটি টাকার সম্পত্তির 10,000 কোটি টাকা বানাই দেয় ব্যাংকের মধ্যে ভুয়া দলিল করে। এইবার ওই এলসির নামে ওই অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা সে ঋণ নিয়ে নেয়, এই ঋণটা বিদেশে পাচার করে দেয়। 1টা 2টা 3টে এরকম ভুয়া এলসির মাধ্যমে টাকা বিদেশে পাচার করে 20,000, 30,000, 40,000, 50,000 কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। পাচার করে দেওয়ার পরে এখন যে গার্মেন্টসটা আছে, এটা চললে না চললে নাই, অর্থাৎ খাঁচাটা পড়ে আছে আর কলজাটা পাড়া দিতে বিদেশে। এই কারণে গার্মেন্টস মালিকদের এখন গার্মেন্টস এর প্রতি আর কোনো মায়া নাই। বুঝতে পারছেন বাবুটা নাকি? ও তো টাকা পাঠাই দিছে বিদেশে, প্রত্যেকটা মালিক টাকা বিদেশে পাঠাই দিছে। বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা এখন লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর, এরা বিদেশে শুধু বাড়ি না, বিদেশে গিয়ে হোটেল বানাইছে, বিদেশে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে, মার্কেট তৈরি করছে। আমাদের কাছে লিস্ট আছে, কে কি করেছে, এটা সব লিস্ট বের হয়ে গেছে, সাংবাদিকরা লিস্ট বের করে ফেলছে। এখন দেখেন বাংলাদেশের মানুষ
শ্রমিকরা পরিশ্রম করে বিদেশি টাকা দেশে আনতেছি, আর বাংলাদেশের মালিকেরা তারা পরিশ্রম করে বিদেশের টাকা দেশের টাকা বিদেশে পাচার করতেছে। অর্থাৎ 1971 সালে যাদেরকে বলছি আমরা রাজাকার, 1971 সালে বলছি বাংলাদেশের পূর্ব পাকিস্তানের সম্পত্তি পশ্চিম পাকিস্তানে চুরি করে নিয়ে যায়, এজন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বাংলাদেশ স্বাধীন করেছি। আজকে দেশ স্বাধীন হয়েছে, এমন একদল শিল্পপতি, এমন একদল ব্যাংক ডাকাত, এমন একদল লুটেরা তৈরি হয়েছে যারা বাংলাদেশের শ্রমিকরা মেহনত করে বৈদেশের টাকা দেশে আনছে, আর গার্মেন্টস মালিকেরা ব্যাংক লুটেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে সেখানে। এই জন্য এই পাচারকারীরা আর রাজনৈতিক শক্তি যখন এক হয়ে যায় তখন পাচারকারীদের ধরা যায় না। এই যে সালমান রহমান ছিল একটা পাচারকারী, এই যে নজরুল ইসলাম আশুলিয়ায় নাসা গার্মেন্টস থেকে যে তৈরি হয়েছে, সে কি করেছে? সে 16 বছর শেখ হাসিনার ধ্বনি দিছে, শেখ হাসিনা জিন্দাবাদ। আজকে যখন পতন হয়ে গেছে সে চুপ হয়ে গেছে। এখন সে কি করেছে? সে একটা চক্রান্ত করেছে যে আমি তো আর 16 বছর খাইছি, এখন তো ধরা পড়ে যাব। এখন এমন একটা গন্ডগোল বাজাই দিয়ে আশুলিয়ার মধ্যে শ্রমিকরা আজকে বলে যে একজন শ্রমিক মেরে হলাইছে, ওই ফ্যাক্টরির মধ্যে নারী ধর্ষণ হয়ে গেছে, অমুকের গলা কেটে লাইছে, সম্পূর্ণ মিথ্যা কথা গুজব ছড়াই দিয়ে দিয়া আমাদের নিরীহ শ্রমিকদের রাস্তায় নামাই দিচ্ছে, নিরীহ শ্রমিকদেরকে গুলির সামনে দিচ্ছে, গার্মেন্টস ভাঙচুর করাচ্ছে তার লোক দিয়া, আর আমাদের শ্রমিকের নামে মামলা দেয়, আমাদের শ্রমিকদের ছাঁটাই করে পুলিশের কাছে বিচার দেয়, আর্মির কাছে বিচার দেয়, আমাদের নিয়ে মিটিং করে, কিন্তু কাজ করছে ওই যে নজরুল ইসলাম, আজকে ওই যে একে আজাদ, এই সমস্ত ব্যাংক আছে, তাদের যারা ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে তারা এখন চায় দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা বেঁধে যাক, এমন বিশৃঙ্খলা বাজুক এই সরকার যেন টিকতে না পারে। কারণ এই সরকার বলেছে ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে তারা এখন বিচার করবে, আইনের ব্যবস্থা নিবে। এই কারণে নজরুল ইসলামরা, এই কারণে ওই সমস্ত লুটেরা মালিকেরা আজকে গার্মেন্ট শিল্পে তারা বিশৃঙ্খলা লাগাচ্ছে, ভাঙচুর করছে, অশান্তি তৈরি করছে। আমাদের এর থেকে সাবধান হতে হবে। আমরা কিন্তু ক্রনিক মালিক শ্রমিকেরা আর জনির শ্রমিকেরা কিন্তু আমরা সেই জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন, আমরা আন্দোলন করছি আমাদের মজুরির দাবিতে আন্দোলন, আমরা আন্দোলন করছি আমরা লেআউট প্রত্যাহারের আন্দোলন, আমরা আন্দোলন করছি আমাদের বকেয়া মজুরি পরিশোধ দাবিতে আন্দোলন। ফলে আমাদের আন্দোলনকে প্রশাসন বলবো, আমাদের কিন্তু ওই আশুলিয়ার মতো আন্দোলন মনে করবেন না, আমাদের আন্দোলন হচ্ছে সঠিক আন্দোলন। এই নেতৃবৃন্দ এখানে যারা আছে, গোলক, সাইদ, মাহমুদ এবং জেসমিন, রমজান, আমরা কিন্তু নারায়ণগঞ্জে 2003 সালে আমাদের গার্মেন্টস শ্রমিকদের 8 ঘন্টা বেতনের দাবিতে যখন আমরা বিসিকে প্যান্টেজ গার্মেন্টস আন্দোলন করি, তখন আমাদের শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে, আমাকে সহ আমাদের অনেক নেতৃবৃন্দকে জেলে নিয়েছে। তারপরে কিন্তু আমরা এই নারায়ণগঞ্জে 8 ঘন্টা কাজের দাবি অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে। এখনো আমরা আছি। ন্যায়সঙ্গত আন্দোলন দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। মালিকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি কেউ শ্রম আইন না মানো, যদি তুমি শ্রমিকের বেতন না দাও, যদি তুমি টাকার গরম দেখাও, নারায়ণগঞ্জে তুমি ব্যবসা করতে পারবে না, গার্মেন্টস চালাতে পারবে না, তুমি যত বড় শক্তি হোক। এখন আমাদের যেহেতু মিছিল হবে, আমরা সকলে নেতৃবৃন্দ সামনে থাকবেন, আমরা দাবি থাকবে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করো, শ্রমিক অধিকার মানতে হবে। মিছিলটা আমরা 2 নম্বর গেট যে আবার কালীবাজার মোড়ে শেষ করে দিব। সকলে মিছিলে থাকবেন। মিছিলের জন্য আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। একই সঙ্গে সাংবাদিক যারা আছেন, সাংবাদিক ভাইদের বলবো আমাদের সংবাদগুলো যেন আপনারা টেলিভিশন এবং পত্র পত্রিকায় প্রদর্শন করবেন, এটা আমাদের শ্রমিকদের পক্ষ থেকে দাবি। কি বলেন, ঠিক আছে না ভাই? মালিকদের সংবাদ আসে, আমাদের শ্রমিকের সংবাদ আসে না, কিন্তু শ্রমিকের কথাগুলো লিখবেন আপনারা। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সঙ্গে সঙ্গে আজকের যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হতে পারে, এই কারণে আমাদের এখানে সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। দুনিয়ার মজদুর এক হও, নেতৃবৃন্দ সামনে থাকবেন।